এটা লাস্ট সেশন যেটার মাধ্যমে তারা একটা দিক নির্দেশনা নিয়ে যেতে পারবে। সো ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার সামথিং প্লিজ। আচ্ছা গ্রেট। আমি আমি ফেলোর দিয়ে স্টার্ট করি 2015-16-তে আমি যখন মার্কেট প্লেসে কাজ করি তখন লিড জেনারেশন নিয়ে কাজ করতাম। প্রচুর ফ্রিকুয়েন্ট অর্ডার আসতো, এত পরিমাণ অর্ডার আসতো যে 25-30টা করে ডেলি অর্ডার করতাম, ছোটো ছোটো কাজ যদিও। তো তখন আমি একটা কোম্পানিতে জব করতাম। ওই কোম্পানির বসের বস আমার লেভেলে যারা ছিল, নিজের লেভেলে যারা ছিল, আমার বোনের জামাই যা ছিল সবাইকে ইনভলভ করতাম। কারণ লিড জেনারেশনের কাজগুলো ইজি ছিল, জাস্ট টুল বেস আমি যখন ধরাই দিতাম এবং জাস্ট প্রসেসটা ছোট ভিডিও করে দিতাম, অ্যান্ড তারা আসলে দেখা যেত যে ওই দিন রাতে কাজ করে আমাকে পরের দিন আউটপুট দিত। সো যেহেতু মোস্ট অফ দ্য পিপল যারা কাজ করতো তারা ছিল কোনো একটা কোম্পানি, এবং ওই কোম্পানি আসলে বুঝতে পারে ওরা আসলে দেখা যাচ্ছে রাতে কাজ করার কথা ছিল, রাতে কাজ না করে তারা দেখা গেছে দিনে কাজ করতেছে এবং অফিসে বসে কাজ করতেছে। পরে আইটি টিম বুঝতে পারে এবং আইটি টিম কি করলো, ওই সাইটগুলোর আইটিগুলো ব্লক করে দিল। সো পরবর্তীতে দেখা গেলো আমি প্রায় 1.5 মাসে প্রায় 250 মতো অর্ডার কমপ্লিট করি। পরবর্তীতে দেখা গেলো যে আমার প্রথম থেকে পরে দেখা গেল যে আমার অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, 30 থেকে 32টা অর্ডার আমার ক্যান্সেল হওয়ার পর দেখা গেল এই অ্যাকাউন্টটার অবস্থা খারাপ। সো তখন আমার আসলে পিপল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে টিম ম্যানেজমেন্ট, এগুলো সম্পর্কে আইডিয়া ছিল না, যার কারণে আসলে এই ফেলিয়ারটা হয়েছে। আফটার দ্যাট আমি পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্টে মুভ করি। পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্টে আমি প্ল্যান করি যে এবার ইনহাউস টিম বানাবো, এবং ইনহাউস টিমের ক্ষেত্রে দেখা গেছে আমার যারা বিশাল একটা ফ্ল্যাট ছিল, আমার উপরে বাসা ছিল, নিচে অফিস। ওই ফ্ল্যাটের মধ্যে ইনহাউস থাকতে হবে এবং ইনহাউসে তারা কাজ করবে, এবং মোটামুটি 1-1.5 বছর মোটামুটি ভালোই রান করে। আমাদের মাল্টিপল সার্ভিস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সিএমএস বেস কাজ ছিল। পরবর্তীতে যেটা দেখলাম যে দুটা টিম আলাদা হয়ে গেছে, এবং একসাথে 24 ঘন্টা থাকতে গিয়ে যেটা হয় একটু ঘষাঘষি দুটো টিমের মধ্যে দেখা গেছে যে ডিভাইডেশন চলে আসছে, এবং একটা সময় দেখা যাচ্ছে যে একটা টিম মার্কেটিং প্রোভাইড করতে পারতেছে না, খাইতে গিয়ে প্রবলেম। এই জিনিসগুলো দেখা গেছে আমি ওভারলোড করে গেছিলাম বা আমি টেক কেয়ার করতে পারি না, যার কারণে দেখা গেছে ওখানে একটা বড় ডিজাস্টার হয়েছে। আফটার আমি এখন হাইব্রিড মডেলে আমাদের এজেন্সিটা চলতেছে। আর টোটালিটির ব্যাপারে 2017 শেষের দিক থেকে প্ল্যানিং হয়, আমরা খুব স্লো মুভে এখন পর্যন্ত আগাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 4000 স্টুডেন্টসকে আমরা ট্রেন করেছি, এটা আমাদের একটা ভালো। ওকে, সো একটু দিয়ে না একটু আমরা কিন্তু এফএনডি সেশন রাখবো, যারা প্রশ্ন করতে চান করবেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে এন্ড অফ দ্য সেশন মিনাজ আমি মানে এক্স্যাক্টলি জানতে চাচ্ছি আপনি আপনার লাইফে কোন ফেলিয়ারটার জন্য আজকে এই পর্যায়ে আসছেন, এক্স্যাক্টলি ওই ফেলিয়ারটা কি? মানে আই নো ইউ ভেরি ওয়েল যে আপনি যখন এজেন্সি খুলছেন তখন there was so many struggles and failures, because আমরা কিন্তু আরেকজনকে যে খালেদ ফারহানকে দেখে আমরা মনে করি যে আই ওয়ান্ট টু বি লাইক হিম, বাট আজকে খালেদ ফারহান হওয়ার জন্য সে অনেক কিছু করে আসছে, লাইক মোর্শেদ মিশু, সেম অ্যাজ রাফাত রাকিব, সেম অ্যাজ মিনাজুল হাসান, এভরিওয়ান হ্যাজ হিজ ওন স্টোরি। সো আমি ওইটাই রিকোয়েস্ট করবো আপনাদের সব স্পিকারদের যে আপনারা কি করছেন সেটা পরে, আপনারা কেন এটা করা স্টার্ট করলেন এবং ওই জায়গায় আসছেন, ওই ফেলিয়ারটা স্পেসিফিক্যালি যদি ফেলিয়ারটা বলতে পারেন এনিওয়ান, আপনাদের আমাদের লাইফ বলতে মতো হইতে পারে। সো প্রথমত আমার কাছে মনে হচ্ছে 2015-16 সালে এখন ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রি যেরকম কোঅপারেটিভ, আমি যেমন ইসলাম ভাইয়ের কাছে গিয়ে বলি ভাই আমি এই প্রবলেমে পড়ছি, বা রিফাত ভাইয়ের কাছে গিয়ে বললাম এই প্রবলেমটা আমি ফেস করতেছি, আমি কিন্তু খুব সহজেই আর্নিং পাচ্ছি, এবং প্রুভেন কিছু এজেন্সিতে আমি যদি যাই তাদের ওনাদের সাথে কথাবার্তা বলে আমি কিন্তু খুব সহজেই সাজেশন বা আইডিয়াগুলো পাচ্ছি। তো আমাদের ওই সময় আসলে নেটওয়ার্কিং বা এই যে কোঅপারেটিভ যে ব্যাপারটা, এই জিনিসটা তখন ছিল আমার কাছে মনে হয়েছে জিনিসটা লেগেছে আমাকে আসলে ফেল করে শিখতে হয়েছে। ওই জায়গাটাতে আমার একটা দেখছিল যে আমি আসলে একটা ভালো কর্মশালী যাবো, এবং খালেদ ফারহান ভাইয়ের পডকাস্টে অনেক ভিডিও আমাকে আসলে অনেক হেল্প করতে পারবে। থ্যাংক ইউ। ওকে, গ্রেট। সো আমি সামারি করব। সামারি হচ্ছে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি আরো দুটো জিনিস অ্যাড করি। 6 মাসের টাকা পকেটে থাকতে হবে, আর 3 নম্বর জিনিস হচ্ছে মানে 2 নম্বর জিনিস হচ্ছে নেটওয়ার্কিং, এবং 3 নম্বর জিনিস হচ্ছে কমিউনিকেশন। এই তিনটা জিনিস কিন্তু আপনার স্কিলের থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেক স্টুডেন্ট, আমরা কিন্তু অলমোস্ট 4 জনই কন্টেন্ট ক্রিয়েটর আছে এখানে। আমাদের স্টুডেন্টরা কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু টেকনিক্যালি খুবই ভালো, বাট ইন্ডিয়ানরা কিন্তু কমিউনিকেশন অনেক ভালো। সো ওই জায়গা থেকে আমরা মনে করি যে যারাই কোনো কিছু শিখবেন তারা শুধু টেকনিক্যাল স্কিল শিখবে না, এবং আমিও যারা মেন্টর আছেন তাদের বলবো কমিউনিকেশন স্কিলে যারা ফোকাস করা হয়। সো আমি চলে গেলাম আপনাদের কাছে, সো ইউ ক্যান সে সামথিং টু আওয়ার অডিয়েন্স। অলরাইট, থ্যাংক ইউ সবাইকে, এখন অনেকে আছেন যারা আছেন, থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য জানাবেন।
ফার্স্ট অফ অল আমার খুব অকওয়ার্ড লাগে আপনাদের সামনে মানে সবসময় দাঁড়ায় কথা বলি, বসলে কেমন যেন অকওয়ার্ড লাগে যে সবার সামনে এরকম করে বসে আছে, দাঁড়ায় কথা বলি। হ্যাঁ, তো আমার গল্পটা সত্যি কথা বলতে আমার ছোটবেলা থেকে যখন বড় হয়েছি বানানো হয়েছে এইভাবে যাতে আমি সোসাইটিকে প্লিজ করি। পিয়ার থাকে তো এখানে বাবা মা বাদেও এক্সটেন্ডেড ফ্যামিলি, পাশের বাড়ির সবাইকে তো প্লিজ করতে পারাটা আমার জীবনের উদ্দেশ্য ছিল। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম একান্নবর্তী, আমরা প্রায় কাজিন সব মিলে 11-12 জন একদম পিটাপিটি। সো একজন এসএসসি দিল, পরের বার আমার, তারপরে সো আমরা একটা প্রেশার নিয়ে বড় হওয়া, সবার রেজাল্ট কারটা ভালো হচ্ছে না চাইলে কোনো রেজাল্ট আসে। আমার ছোটবেলা থেকেই লাইফে সবসময় এটাই ছিল যে আমার মনে হতো সাকসেসফুল তখনই হবো যখন আমার রেজাল্টটা বেস্ট হবে আমার পুরো কাজিনদের মধ্যে, যেটা ফর্চুনেটলি সামহাউ ইট হ্যাপেন্ড। কিন্তু এত পড়ালেখা করিনি। সো একইভাবে একটা ভালো কলেজে চান্স পাইলাম না, নটরডেমে না পড়তে পারলাম, বলছিল বাসা থেকে একটা পুরো বের হয়ে যেতে হবে, স্যান্ডেলও পড়তে হবে। তো ভার্সিটি আমাকে বলছিল যে তুই যদি পাবলিকে চান্স না পাস তাহলে ওই একই ওই বাসাতে বের করার থ্রেট। তো আসলে জিনিসটা হচ্ছে পিয়ার প্রেশার, এবং আমার প্রত্যেকটা উদ্দেশ্য এটাই ছিল যে কোনোভাবে তারা যদি সবার অ্যাকনোলেজমেন্টটা পায় যে তাহলেই মনে হয় আমার লাইফ আসলে আই মেড ইট। এবং এভাবে আমার বড় হওয়া, আমি এটা আমার একটা ফোবিয়া হয়ে গেছিল যে সামনের মানুষটা প্লিজ হচ্ছে না। ইভেন ওয়েন আই স্টার্টেড ভিডিও মানে মেকিং ভিডিও, আপনারা অনেকেই জানেন না, 2008-9 আমার ফার্স্ট চ্যানেল ছিল, চ্যানেলের নাম ছিল নাই টিভি। নাই টিভি কারণ তো টিভি না, ইউটিউবে ছিল, তো ভিডিও এডিট করতাম তখন, নাই টিভি। ওইখানেও সারাক্ষণ মনে হতো যে মানুষ খুশি হচ্ছে নাকি, বা আমি ভিডিও দেখে অন্য আত্মীয়রা কি বলতেছে, ভিডিও দেখে কয়েকজন খারাপ কথা বললো, 2008-9 ভিউটাকে বন্ধ করে দিই। ভার্সিটিতে পড়লে কি হতে হবে, কারণ অন্যান্য মানুষের এরকম ছিল। তো সারা জীবন মানুষ আমাকে থামস আপ দিছেও, আই ওয়ার্ক রিয়েলি হার্ড ফর ইট, এবং সবাই আমাকে থামস আপ দিছে। বাট এক সময় আমার আব্বা আনফর্চুনেটলি উনি ঢাকায় ছিল না, হার্ট অ্যাটাক হয়, এবং আমাদের কাউকে জানায় না। আব্বা ওইখানে একা 3 দিন পড়েছিল, তারপরে উনি বাসে করে আসছে, আমাদের কাউকে বলেনি কারণ আমরা টেনশন করবো। তখন আমি চাকরি জয়েন করলাম, প্রথম চাকরি, তখন আমি চাকরি খুব মানে খুবই 20-25 হাজার টাকা মাসে ছিল, এরকম মনে হয় ছিল। তো আসার পরে ডাক্তারকে নিয়ে যাওয়া হলো যে এরকম কেন লাগতেছে, ফেস টেস্ট অন্যরকম লাগতেছে, বললো যে হার্ট অ্যাটাক হয়েছে। তো ইউনাইটেড হসপিটালে নেওয়ার পরে খরচ যেরকম হয়, ঋণ করাতে হবে, অপশন দেওয়া হবে না, টাকা রেডি রাখতে হবে, দেখে ডাক্তার ডিসাইড করবে ঋণ কয়টা লাগবে, তখন একটা ডিসিশন লাগবে। ওই টাকাটা তখন আমার নাই। তো আমি তখন যে সোসাইটিকে আমাদের প্লিজ করার ট্রাই করছি, পিয়ার থেকে আমার আত্মীয় স্বজন যারা আছে অনেক জায়গায় আমি মারি দিছি, যারা আমাকে থামস আপ দিছে, দে ওয়ার ভেরি হ্যাপি এন্ড প্রাউড উইথ মাই অ্যাচিভমেন্ট। সবার একটা রিজন ছিল কেন তারা এভাবে হেল্প করতে পারতেছে না। আমি এটা আমাদের একটা পডকাস্টে বলছি, আমার এক সময় পা ধরতে হয়েছে। এইবারের মতো করেন আমার চাকরির প্রথম 1 বছরে কোনো বেতন আমি নিব না, এরকমও কথা আমার গেছে যে চাকরি তো পার্মানেন্ট হয় না, প্রফেশনাল পিরিয়ডে আছে। সো ওই দিন থেকে এখন অনেকে খারাপ বলে ডলার বেশি বা এরকম কামাই এরকম থাকে, এটা জোক হিসেবে আমি নেই। আমি ওই দিন নিয়ম করছিলাম যে এত টাকা কামাবো যাতে আমার গোষ্ঠীর এবং আমার চারপাশে মেডিকেলের জন্য যাতে কারো পা ধরতে না হয়। এই ডলার কামাই এরকম সব করি, এটা করি ওইটা করি, আমার কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ আমার ফ্যামিলি আর আমার সাথে যে 30 জন কাজ করে ওদের বাপের বা মায়ের যখন দরকার পড়বে আমি যতদিন মাসে দাঁড়াতে পারবো আমি ওকে মানে পিপল সে হোয়াট এভার দে থ্যাংক ইউ। আমরা আবার আসবো, আমি বিশুর কাছে একটু শুনতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ রাফেল। আমার বেসিক্যালি কার্টুনিস্ট হওয়া হয়েছে মিডিয়ার কারণে, আমার ড্রিম ছিল মিলিটারি কারণে। আমি জানি না আমার মনে হয় ধরেন আমাদের অনেকেই অনেক কিছু করতে পারি না, বিকজ আমাদের ছোটবেলায় রচনা শেখানো হয়েছে, একটা ভুল রচনা শেখানো হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে এইমিং লাইফ। হ্যাঁ, আমাদের থেকে সবসময় শেখানো হয় যে তোমার এইমিং লাইফ কি লেখো, সবাই চর্বিত চর্বণ একটা জিনিস লেখে, তাই না? আমার কাছে মনে হয় যে রচনাটা চেঞ্জ করা দরকার, কারণ এই রচনাটা আমাদের সেখানে 25 বা 26 বছর পর্যন্ত তুমি কি করবো। হ্যাঁ, মানে আপনি এই লাইফ হচ্ছে কি আমি বড় হয়ে ডাক্তার হবো, মানে ডাক্তার আপনি 30 বছরের মধ্যে হয়ে যাচ্ছে, বা চাকরি করবো, এই করবো, মানে 28 থেকে 30, তারপরে লাইফ নিয়ে কেউ কিছু বলে না। আমার কাছে মনে হয় যে রচনাটা হওয়া হচ্ছে
কি হ্যাপি থাকতে চান, আপনি টাকা কামাইতে চান, আপনি একজন সম্মানিত ব্যক্তি হতে চান, আপনি দুর্নীতি করতে চান, আপনি রাজনীতি করতে চান, হোয়াটএভার ইট ইজ, আপনার পারপাস জানাটা ইম্পর্টেন্ট। আমি আমার লাইফের পারপাস ছোটবেলা থেকে আমার আব্বা মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই নেভিতে আছে, আমার দুলা ভাই আর্মিতে আছে, আমার ভাই কাটা এয়ারফোর্সে আছে। আমার মিলিটারির প্রতি অলওয়েজ একটা মানে ইয়া ছিল যে ওদেরকে দেখছি মনে হচ্ছে দিস দ্য ইজিয়েস্ট ওয়ে টু সার্ভ মাই নেশন। আমার বাংলাদেশকে সার্ভ করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে মিলিটারি জয়েন করি, তাই তো ওই ড্রিম থেকে হচ্ছে যে আমি আমার লাইফের পারপাস খুব ছোটবেলা থেকে বুঝে ফেলেছিলাম যে আমি আমার দেশকে সার্ভ করতে চাই, নো ম্যাটার হোয়াট লাগলে। আমার ড্রিম ছিল যে দেশের লেগে গুলি খেয়ে মরে যাবো, মরা হয়নি, বাট আলহামদুলিল্লাহ 2024 সালে গুলি খাওয়া হয়েছে জুলাই মাসে 4 তারিখে আমি হচ্ছে গুলি গেছি। হ্যাঁ, আওয়ামী লীগের পার্টি অফিস ঘেরাও করার যে মিছিল গেছিল, মিছিলের হচ্ছে গিয়ে পুলিশ গুলি চালাইছিল, তখন হচ্ছে গিয়ে 9টা প্যালেট বুকে গেছিল। আই ফিল ভেরি প্রাউড যে আমার বুকে গুলি লাগছে, পিঠে না, কারণ আমি পালাইতে গিয়ে বুকে গেছি। সো ব্যাক টু দ্যাট, যে আমি মিলিটারিতে ট্রাই করছি, এয়ারফোর্সে ট্রাই করছি, আর্মিতে ট্রাই করছি, 2 দফাই রিজেক্টেড, রেড কার্ড। লাইফের খুব অল্প বয়সে আমি হচ্ছে কি মানে রিজেক্টেড হয়েছে। সো ফিয়ার অফ রিজেকশনটা ওখান থেকে চলে গেছে, বাট দ্যাট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং টাইম যে হায় আমি এখন কি করবো, আমার লিটারালি এখন ড্রিম নেই, বাট এটা সামনে বড় হয়েছিল আমার। যেহেতু আমার কোনো ড্রিম নাই, আমার মনে হচ্ছে যে আমার তো হারানোর কিছু নাই, একটা ক্যারিয়ার ওয়াইজ একটাই ছিল, পারি নাই। আমার না ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা ছিল, না পড়াশোনা করার ইচ্ছা ছিল, না আমি কত ভালো স্টুডেন্টও না, কেউ আমার বোঝায় না যে আমি ভালো স্টুডেন্ট হইতে পারি, আমাকে ওই কনফিডেন্সটা কেউ কখনো দেয় না। আমি অ্যাকচুয়ালি খুব ভালো স্টুডেন্ট, আমি জানি যে আমি খুবই মোটিভেটেড, আমি খুবই ডেডিকেটেড, আমি পড়লে পারি, আমি কোনো কিছু মনোযোগ দিলে পারি, কিন্তু এরা আমাকে ছোটবেলায় বোঝায় না। হ্যাঁ, আমি খুব ভালো ক্রিকেটে খেলতাম। তো এই যে রিজেকশন আইসিসিতে একটা জিনিস আমি শিখতে পেরেছিলাম হচ্ছে যে আমি জানতে পারছিলাম আমার উইকনেসটা। আমার উইকনেস ছিল হচ্ছে কি আমি ভয়ঙ্কর ইমোশনাল। হ্যাঁ, আর যেহেতু ফেল হওয়ার পরে আমি জানি না কি করবো, মানে আই ওয়াজ এট জিরো। আর যদি আপনারা থাকে না ক্যারিয়ারে যদি বলছে 1 2 3 4 5 10 তো ইজ এ বার, তাহলে আমি জিরোতে ছিল। একদিন হঠাৎ করে মনে হয়েছে হচ্ছে আচ্ছা জিরোতে আসি, আমার তো নেগেটিভে যাওয়া সম্ভব না যতদিন আমি বাইচে আছি। নেগেটিভে তখন যেমন একটু বেড়ে গেছে, মরে যাওয়া হচ্ছে নেগেটিভ মানে চলে গেছে, রাইট? আমি জিরোতে আছি, যেমন আমার কিছু হারানোর না, সে আমি যাই করবো আমার কি। আমি শুরু করছি, এরপরে লেখালেখি করার ট্রাই করছি, পারি না, বুঝছি যে অনেক পড়তে হয় লিখতে হইলে। আমার পাঠ মানে পড়তে আমার ভালো লাগে, কিন্তু লেখাটা তো পড়া আমার তখন হয় না। আমি সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি করার ট্রাই করছি, বুঝছি অনেক এক্সপেন্সিভ প্রফেশন। হ্যাঁ, ক্যামেরা অনেক দামি জিনিস, আমার বাবা মা আমার পিছনে এত পয়সা ঢালবে না। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে মানে দেন হচ্ছে আঁকা আঁকির ব্যাপারটা, যে কার্টুন দেখলাম যে ব্যাপারটা খুবই ইজি এদিন হচ্ছে গিয়ে যে বেশি খরচ করে ইনিশিয়ালি। হ্যাঁ, এমনিতে অনেক এক্সপেন্সিভ, আঁকাকে জিনিসপত্র অনেক এক্সপেন্সিভ, কিন্তু ইনিশিয়ালি একটা কলম, একটা পেন্সিল, একটা কাগজ, একটা নিউজ পেপার হইলেই মানে আপনার 10-15-20 টাকা মধ্যে হচ্ছে কি আপনার কি বলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট না। হ্যাঁ, এরপর হচ্ছে লার্নিং, স্কিল ডেভেলপ করে তারপরে গিয়ে জানা যায় টাকা। তো এই ব্যাপারটা ওই যে বললাম যে আমি আমার উইকনেস জানতে পারছিলাম হচ্ছে কি ইমোশন। অলরেডি তো ফেল করছি, তো আমার ফেলিয়ার নিয়ে আর ভয় নেই, আই ডোন্ট মাইন্ড ফেইলিং ইনটু এনিথিং। সো আমি আমার উইকনেস জানতে পারছিলাম, এবং এই যে একটা কিছু ট্রাই করতে গিয়ে আমি দেখছি যে আমার স্ট্রেংথটা কোথায়। সো একটা কিছু ডেভেলপ করার জন্য আপনার উইকনেস আর স্ট্রেংথ জানাটা খুব জরুরি, কারণ দুইটাকে কম্বাইন করলে খুব ম্যাজিক হয়। আমার আমি বলেছি এটা সবচেয়ে বড় এক্সাম্পল আঁকা, কারণ আমার উইকনেস হচ্ছে গিয়ে ইমোশন, আমার স্ট্রেংথ হচ্ছে গিয়ে আঁকা আঁকি। আর্টিস্ট হওয়ার জন্য ইমোশন এবং আঁকা আঁকি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আঁকতে জানি এবং আমার মধ্যে ইমোশন আছে বলে আমার হয়তো আঁকা আপনার পর্যন্ত আপনার টাচ করে, আপনার ইমোশনের সঙ্গে টাচ করে, এবং এটার ম্যাজিক হচ্ছে কি আসলে আউটপুট হচ্ছে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ, যেখানে হচ্ছে আমি যুদ্ধের যে বিধ্বস্তর ব্যাপারটা ওইটাকে ট্রান্সফর্ম করছিলাম হ্যাপিনেসে। হ্যাঁ, সো মানে যুদ্ধ না থাকলে আসলে কি হইতো এটা দেখানোর চেষ্টা করছি আমার আঁকা আঁকার জন্য। ইটস আ জার্নি। হ্যাঁ, এই যে ক্যারিয়ার হ্যান্ড প্ল্যান অনেক কিছু আলটিমেটলি মাথায় রেখেছে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যান। হ্যাঁ, কোনোলা একজন আছেন, উনি বসে আছেন, আপনি যতই ট্রাই করেন না কেন আপনার টাইম যখন উনি যখন চাইবেন তখনই আসবে, সেটা আগে হইতে পারে পরে দেবে, আপনি চাইতে হবে। আপনার চাইতে হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে আপনার চাইতে হবে। আশেপাশের মানুষ কি চাইতেছে আলটিমেটলি, ধর ভাই যেটা বলবো না যে আশেপাশের মানুষের অনেক প্রেশার, আমি না ওদের দোষও দেখি, বাপমারে দোষ দেখি, কারণ হয়েছে কি যে ওনারা না ওনাদের ড্রিম বাদ দিয়ে হয়তো এখন যে জায়গায় আছে এটা হচ্ছে, ওনারা হয়তো অন্য কিছু করতে ইচ্ছা ছিল, সে চায় নাই যে তার ছেলে হয়তো বা রিস্কে থাকুক। এই কারণে আমার নিয়ে এখন টেনশন করে
আঁকাআঁকি করে না জানি কি হয়, এই যে পলিটিক্যাল কার্টুন আঁকে না জানি কবে জেলে নিয়ে যায় হ্যান ত্যান। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে মানে বাবা মায়ের চিন্তাটা সমস্যা নেই। যার মোমেন্ট আমি আর্ন করা শুরু করছি, রেসপেক্ট আসা শুরু হয়েছে, পত্রিকাটা থেকে যে জায়গায় আসছে, আমার খুব হ্যাপি কিন্তু এভরিডে সে খুবই সে ফিল করে যারা আমার ছেলেটা, সে বলে যে আরে আমার ছেলে তো হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে কার্টুন, সে তো বোঝে না যে ফোর্বস কি জিনিস একই জিনিস, তাহলে হচ্ছে আমার বিশ্ব রেকর্ড করে কার্টুন হচ্ছে আমার ছেলে। এন্ড আই ফিল সো প্রাউড। আমার কাছে হচ্ছে বড় অ্যাওয়ার্ড আমার আম্মুরে হ্যাপি দেখতে পারছে। আই বিলিভ যে হোয়াটএভার আই এম, এত ফেলিয়ার এত কিছু জাস্ট বিকজ আমার আম্মা আমার প্রতি হয়তো খুশি, আমার আব্বা যে আব্বা কতখানি খুশি, আব্বাদের সঙ্গে একটু আমাদের একটু ডিস্টেন্স হয়ে যায়, তা আম্মা আমার প্রতি খুশি, আম্মা আমাদের মানে যাই হোক না কেন সে মনে যায় সেটা আমার কিছু একটা হয়ে যায়। আর আম্মা আমার কখনো কোনো কিছু না করে, হ্যাঁ মানে বলছে যে আচ্ছা ঠিক আছে, মাথার মধ্যে বিবেক বোধ দিয়ে দিছে, এবার তুই কর, খালি বিচার যাতে না আসে, নেগেটিভ কোনো কিছু যাতে না আসে। মাই ফ্যামিলি হ্যাজ অলওয়েজ বিন সো সাপোর্টিভ বিকজ তারা চায় নাই যে যাতে আমি রিস্কে যাই। হ্যাঁ, আমার বড় যেমন আমি একটা মজার ইয়া করি যে আমরা 3 ভাই আগে, আমার বড় বোন হচ্ছে গিয়ে স্কুল টিচার, আমার বড় ভাই হচ্ছে গিয়ে যে বললাম নেভি অফিসার, মেজো ভাই হচ্ছে গিয়ে অন্টারপ্রেনার, আর আমি হচ্ছে শিল্পী কার্টুনিস্ট। তো আমার বড় ভাইয়ের ড্রিম ছিল হচ্ছে গিয়ে বিজনেস করা, মানে অন্টারপ্রেনার হওয়া। হ্যাঁ, আমার মেজো ভাইয়ের ড্রিম ছিল হচ্ছে গিয়ে, আমার মেজো ভাই কোরআনে হাফেজ, বাট সে খুব সুন্দর আঁকতে পারত। তার কাছ থেকে মূলত যাকে দেখছেন, হ্যাঁ বাবর আলীর মতো যারা দেখছেন উনি হচ্ছে আমার মেজো ভাই, যার হাত থেকে আমি হচ্ছে আঁকাআঁকিটা শিখছি, আমার আঁকাআঁকির হাত থেকে ওনার কাছ থেকে। সে এখন ব্যবসা করে, আর আমি হচ্ছে আর্টিস্ট, যার ড্রিম ছিল হচ্ছে মিলিটারিতে জয়েন করা। এটাও সম্ভব হয়েছে বিকজ আমার আম্মার দোয়া ছিল হচ্ছে গিয়ে যে হে আল্লাহ আমার ছেলে মেয়েরা যা চায় যেন সেটা হইতে পারে। ঠিক আছে, সে যেটা চাইছে হয় না, কিন্তু ফ্যামিলির মধ্যে কিন্তু প্রত্যেকের ড্রিম লিভ করতেছে আসলে। আমার মেজো ভাই আমারটা ড্রিম, মানে মেজো ভাই যেটা আর্টিস্ট হওয়ার পটেনশিয়াল ছিল সে হয়েছে হচ্ছে গিয়ে কি বলে ব্যবসায়ী। আমার বড় ভাইয়ের ড্রিম ছিল হচ্ছে গিয়ে সে ব্যবসা করবে, সে এখন মিলিটারি অফিসার, আর আমি হচ্ছে গিয়ে শিল্পী। উই আর লিভিং ইচ আদার্স ড্রিম এন্ড উই অল আর হ্যাপি অ্যাবাউট ইট, মানে উই আর নট। হ্যাঁ, একটা জিনিস বলবো, মানে যে কানেকশনের ব্যাপারে যেটা বলবো, যে টাকা কামানোর চেষ্টা করেন, বুঝছেন, বিল্ড করেন কানেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মানে ওই যে এবং অনেস্ট থাকা, মানে কারণ টাকা পয়সা সম্পর্ক নষ্ট করে। হ্যাঁ, কানেকশন টাকা পয়সা আয়না দেয়, হ্যাঁ, যেটা সম্পর্ক আমার বিল্ড করে। হ্যাঁ, যেমন আমি একবারে যেহেতু এখন আঁকাআঁকি ছিল, আমার অনেক রকমের মানুষজনের সঙ্গে মেশার সুযোগ হয়েছে, যাদের সঙ্গে হয়তো বা আমি চাকরি করলে হয়তো এদের সঙ্গে রিচ আউট করতে পারতাম না। হ্যাঁ, একজন এরকম একজন কি বলে কোম্পানির ওনার, বাংলাদেশের নাম বললাম না, বাট ওনার কাছ থেকে আমি ওনার কাছে শিখি আর কি। মানে মানুষটা এত হাম্বল, এত নাইস। আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা আপনি এত পয়সার মালিক, এত বড় কোম্পানি আপনার, বাট আপনি এত ডাউন টু আর্থ কেমনে থাকেন? আপনার আশেপাশে দেখেন না যে এরকম অনেক শো অফ করে মানুষ টাইপ ইয়ার, তা আপনার মনে হয় না যে জিনিসটা দেখেন? আমি ছোটবেলা থেকে আমার বাবা আমার জিনিস শিখেছে যে হিংসা হলো এমন একটা বিষ যেটা আপনি আপনার নিজের মুখে রেখে অন্যের মৃত্যু কামনা করবেন। হ্যাঁ, এটা একটু মাথায় রেখেছে, ধরেন বিষ আপনি নিজের মুখে দিতেছেন বাট মৃত্যু কামনা করতেছেন আরেকজন, মানে বিং জেলাস বা বিং এনভিয়াস। এই ব্যাপারটা কি হয় যে আমরা আরেকজনের ভালো দেখে বলে সাদা তোরটা কেন ভালো, আমারটা কেন ভালো হয় না, কারণ আমরা তো নিজেরটাতে ফোকাস করি না, আমরা নিজেরটা দেখতেছি, আমরা অন্যটা দেখতেছি। আপনি হিংসাটা করতেছেন আরেকজনের ব্যাপারে, আপনি চাইতেছেন যে তারটা ফল করো, কিন্তু আসলে ফল কিন্তু আলটিমেটলি করবেন আপনি। সো এগুলা এই যে মানুষ থেকে শেখার চেষ্টা করেন। আমি বলবো না যে কোর্স করেন, যাই করেন না করেন, আর্টিস্ট হল একটা ক্লাস মানে আই গেস এখানে অনেক ডিজাইনার আছে, রাইট? আপনারা অনেক ডিজাইনার আছেন, রাইট? আমি এটা ওই আগের একটা ইয়েতে বলছিলাম যে ডিজাইনার যদি হয়ে থাকেন, ফার্স্ট থিং আপনার লার্নিং এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কোর্স করে পারবেন না, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিজের অবজারভেশন করা। আপনার সারাউন্ডিং এ দেখেন, আপনার আশেপাশে দেখেন কত রকমের এরিয়া, মানে কত রকমের ক্যারেক্টার, কত রকমের এরিয়া। আমি দেখতেছি যে এখানে কেউ একজন স্যুট পরে আছেন, কেউ একজন পাঞ্জাবি পরে আছেন, কেউ একজন পাঞ্জাবির উপর স্যুট পরে আছেন, কেউ একজন হিজাব পরে আছেন, আবার এখানে হয়তো আরেকজন হচ্ছে কি আপু মানে আমি লুঙ্গি পরে আসছি। হ্যাঁ, মানে ওন করে নিজের আইডেন্টিটি ওন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অলওয়েজ বলি হচ্ছে কি যে কাউকে ফলো করে ফেসবুকে তো ফলো করেন, ঠিক আছে, কাউকে ফলো করে নিজেরটা ফাইন্ড আউট করুন। হ্যাঁ, তো আমি আমার ফিগার থেকে দিয়ে দিচ্ছি অনেক কম করতে। হ্যালো ভাই, আমি 2013-তে নর্থ সাউথে বিবিএ করা শুরু করি। 2013 টাকা শুরু, এবং 2016-তে এসে আমার
বিবিএ শেষ চ্যাপ্টার শুরু হয়, যেটা ছিল ইন্টার্নশিপ। আমি ইন্টার্নশিপ করতাম ব্যাংক এশিয়াতে, এবং আমার মেজর ছিল মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, এবং আমার ইন্টার্নশিপ ছিল এইচআর। সো ব্যাংক এশিয়ার মুখটি ছিল একটা হেড অফিসে, এবং ওই হেড অফিসে আমার ইন্টার্নশিপ ছিল 3 মাস, 2016 সালের কথা। এবং ইন্টার্নশিপের জন্য আমি প্রত্যেকদিন সকাল 8টার আশপাশে উঠতাম, ব্যাংক যেহেতু শার্ট করতে বিনা ফেয়ার মতো হয়ে যায়, কিন্তু আরেকটু ফর্মাল শার্ট করে যেতে যেত। তো যাইতাম আমি আমার বাসার থেকে ব্যাংকে যেতাম, এমন কোনো আহামরি কাজ তা না, বাট আমি ব্যাংকের ভিতরে আসি, তারপর আমি ইন্টার্ন, আমি কি আহামরি কাজ করতে। সো আমি সারাদিন আসলে গল্প গুজব করি, খারাপ এক্সপিরিয়েন্স নেই, খুব ভালো এক্সপিরিয়েন্স। সো গল্প গুজব করে বিকাল 5টা 6টার থেকে আমি আবার কলেজের থেকে বেরোতাম। তারপর আমি সোনারগাঁ সিগন্যাল থেকে আমার রিক্সা যেতে দিত না, তো নতুন দেশের থেকে রিক্সা যেতে, তো আমার 2টা রিক্সা থেকে বাসায় যেতে দিত। তো আমি বাসায় যেতে যেতে ভাবতাম যে ব্যাংকে এত মানুষ কাজ করতেছে, ওনাদের আসলে, যেহেতু আমি ব্যাংকে চাকরি করি তখন ব্যাংকের যে জিনিসপত্রই ভাবতাম যে ওনাদের আসলে পরিকল্পনাটা কি, মানে কি হবে জীবনে। এবং তখন আস্তে আস্তে আমি এই ফিউচার প্ল্যানিং, মানি সাইকোলজি, জীবনের আসলে 10 বছর পরে কেউ 20 বছর পরে কেউ, এগুলো নিয়ে আস্তে আস্তে ভাবা শুরু করলাম। তো আমি সেটা কখনো আপনারা করছেন আপনাদের জীবনে, এবার আমার সাথে যদি আপনারা আরেকবার করেন তাহলে হয়তো আমাদের সবার আবার মেমোরির উপরের দিকে চলে আসবে অঙ্কটা। আমাদের ধরেন আপনার বয়স যখন 65 হবে বা 60 হবে, আপনি আস্তে আস্তে যখন রিটায়ারমেন্টের দিকে যাবেন, আপনাকে তো স্টেট রিটায়ারমেন্ট দিবে না বেনিফিট। আমাদের তো সোশ্যাল স্টেট ওই ধরনের বেনিফিট আমরা পাই না সরকার থেকে বা দেশ থেকে। সো এমন না যে দেশ আপনাকে বছরে 12,000 ইউরো দিয়ে বললো যে তুই এনজয় কর, প্রতি বছর তোর 12,000 ইউরো দিচ্ছি। সো সরকার দিবে না, আপনি তো বাঁচবেন যদি আল্লাহ না করুক আপনার আরো হয়তো 20 বছর থাকবে রিটায়ারমেন্টের পরে, যখন আপনি বেঁচে আছেন, এবং এই বেঁচে থাকার জন্য আপনার টাকা লাগবে। এখন একজন মানুষ যদি ঢাকায় খুব কমফোর্টেবলি থাকতে চায়, নর্মালি খুব মানে আমাদের এক্সট্রাভাগান্সা লাইফে হবে না, নর্মালি যদি কেউ থাকতে চায় তার ধরেন 1 লাখ টাকা লাগে ঢাকায় থাকতে মাসে। এখন যদি আপনার 1 লাখ টাকা লাগে থাকতে মাসে, 60 বছর পরে যখন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন, তখন মাসের এই 1 লাখ টাকাটা কোথা থেকে আসবে? কেউ জানে না আসলে কোথা থেকে আসবে। অনেকে ভাবে যে আমি যতদিন চাকরি করছি, আমি তো ব্যাংকে টাকা জমাইছি, আমি 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, ফিক্সড ডিপোজিট করছি, হ্যাঁ করছি, ওখান থেকে আসবে। এটা আসলে পুরোপুরি সত্য না। আপনারা যদি অঙ্ক করেন আপনারা টের পাবেন যে আপনি যদি চান আপনার মাসে 1 লাখ টাকা প্যাসিভ ইনকাম আসবে, মনে করেন আপনি একটা ফিক্সড ডিপোজিট করছেন বা আপনি একটা রেস্টুরেন্টে ইনভেস্ট করছেন, যে যার মতো করে ভেবে নেন কিছু একটা করছেন যেখান থেকে আপনাকে 5% রিটার্ন দিচ্ছে। সো দেশের ইকোনমি যখন খারাপ, ইন্টারেস্ট রেট বেশি থাকে, এখন হয়তো আপনাকে ব্যাংক 10% দিবে, 9% দিবে। দেশের ইকোনমি যখন ভালো থাকে তখন ইন্টারেস্ট আবার কমে আসে, তখন 4-5% হয়ে যায়। ধরে নেন আপনি অ্যাভারেজে 5% পাচ্ছেন। 3 কোটি টাকা যদি আপনার থাকে ব্যাংকে লিকুইড, 3 কোটি টাকার 5% ইন্টারেস্টে আপনার মাসে 1 লাখ টাকার আশপাশে আসবে। সো তাহলে একটু পর্যন্ত আমরা বুঝতে পারি যে আমার তাহলে রিটায়ারমেন্টের সময় 3 কোটি টাকা লাগবে ব্যাংকে। রিটায়ারমেন্টে যদি আমার 3 কোটি টাকা থাকে, এখান থেকে মাসে 1 লাখ টাকা করে ইন্টারেস্টে আসলো, বা যে ইনভেস্ট করছে ওখান থেকে 5% ইন্টারেস্ট চলে গেল, জীবনে 1 লাখ টাকা খরচ করতে থাকলাম। প্রবলেম হইল আজকের 1 লাখ টাকা 60 বছর যখন হবে তখন 1 লাখ টাকা সেম না, তাই না? আমার বয়স 31, আমার যখন 60 হবে তখন বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট ইনফ্লেশন ডেটায় 12% 13% যদি আপনি ধরেন, প্রত্যেক 8 বছরে টাকার ভ্যালু হাফ হয়। 10% ধরলে হাফ হবে, 12% ধরলে আরো তাড়াতাড়ি হাফ হবে। সো আমার এখন 30, আমার যদি 60 হয়, আগামী 30 বছরে 3 বার টাকার ভ্যালু হাফ হবে। 3 বার টাকার ভ্যালু যদি হাফ হয়, তাহলে 100 টাকার ভ্যালু একবার হাফ হলো 50 টাকা, আরেকবার হাফ হলো 25 টাকা, আরেকবার হাফ হলো 12.5 টাকা। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সিপিআই ডেটা টাইপ কইরা খুব বুঝাই ইনফ্লেশন মাপি, এরকম না। আমরা একটু গোজামিল দিয়ে ইনফ্লেশন মাপি বাংলাদেশে, যেই কারণে কিভাবে যে মাপে আসলে আমরা জানি না, খুব একটা ক্লিয়ার ডেটা না কিভাবে মাপে। বাট ধরেন কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে যদি আপনি মাপেন, বেশিরভাগ জিনিসের দাম বাড়ে, এটা আমরা জানি। আমি একটা জমি কিনেছিলাম ভাই, 1.5 বছর হয়নি, জমির দাম ডাবলের কাছাকাছি, এবং জমির কোনো ক্রেডিট নেই এখানে। মেইন সব ক্রেডিটই হলো পিডিটির, যে পিডিটির ভ্যালু 3 বছরের মাঝামাঝি এইরকম একটা উইন্ডোতে হাফ হয়ে গেছে। সো তাইলে কি হলো, যদি 3 বার হাফ হয় তাহলে 3 কোটি টাকা আসলে হচ্ছে না, তাইলে আসলে লাগতেছে 1 গুণ 6 কোটি, 2 গুণ 12 কোটি, 3 গুণ 24 কোটি।
24 কোটি টাকা আপনার 60 বছর পরে কিভাবে থাকে? এইটা কি আসলে কারো পক্ষে সম্ভব যে সে চাকরি করছে, সে 1 লাখ টাকা বেতন পাচ্ছে, সে তার বউ বাচ্চার খরচ দিচ্ছে, নিজের খরচ দিচ্ছে, জীবনযাপনের খরচ, জামাই বাচ্চার খরচ দিচ্ছে, বাপ মায়ের টেক কেয়ার করতেছে 50 হওয়ার পরের থেকে, তারপরেও সেই 1 লাখ টাকার মধ্যে এমন একটা অঙ্ক থেকে যাচ্ছে যেটা সে ব্যাংকে রাখতে রাখতে ওটাকে 24 কোটি বানায় ফেলছে? সম্ভব না। এটা আমরা সবাই বলছি এটা হইতেই পারে না, যে এটা সম্ভব। এই চিন্তাভাবনা আমি অফিস থেকে বাসায় যেতে যেতে করতাম যখন আমি ইন্টার্নশিপ করতাম, এবং এই চিন্তা ভাবনা করতে করতে আমি রিয়ালাইজ করি যে না, আসলে টাইম ট্রেড করে টাকা ইনকাম করে কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না যে আমি যেরকম জীবন চাই সেরকম হোক। আমি খুব বেশি জ্ঞানী কথা বলবো না, নর্মাল কথাই বলবো আমি। ওনাদের অনেকের অনেক স্ট্রাগল স্টোরি আছে। আল্লাহ আমার খুব স্ট্রাগল স্টোরি নাই, আই থিঙ্ক বিকজ আমি সবসময় চেষ্টা করছি একটু আর্লি থাকতে সবার থেকে। আমি যখন 2010 সাল গ্রামীণ ফোনের 350 টাকায় 1 GB ইন্টারনেট পাওয়া যেত, কালো রঙের একটা মডেল আসতো, 24 ঘন্টা থাকতো। ওই মডেল ছিল আমার, আমি 345 টাকা মডেলের ভিতরে ইনস্টল করে ইন্টারনেট পাইতাম, বাজে ইন্টারনেট, এবং সেই ইন্টারনেট দিয়ে আমি ফ্রিল্যান্সিং করতাম, যেখানে প্রত্যেক 500 ওয়ার্ড লেখার জন্য আমাকে $1 দিত। 2010-11 এরকম সময়ের কথা। তখন বাংলাদেশের মানুষ ফ্রিল্যান্সিং কি জানে না, জেনারেলটা বেশিরভাগ মানুষ জানে না, এবং ফ্রিল্যান্সিং এর টাকা দেশে আনার কোনো সলিড উপায় নেই। ব্যাংকগুলোর কাছে যায় যদি আপনি বলেন যে ফ্রিল্যান্সিং করছি টাকা আসছে, ব্যাংকও আকাশ থেকে করে, ব্যাংক অফিসে জানে না। তার উপর আমি বলি কবে যে আমার নাই ব্যাংক অ্যাকাউন্ট, আমি যে কথা বলার মতো জায়গা। আজকে সকালে আমি ইউনিয়ন ব্যাংকে গেছিলাম, 2010-এর আমার সাথে ট্রিটমেন্টের আজকের ট্রিটমেন্ট অনেক বেশি ডিফারেন্ট। এরকম একটা সময় আমি শুরু করি যখন অন্য কেউ করে নাই, আই থিঙ্ক আই ওয়াজ আর্লি। 2016-তে আমি যখন এই যে বাসায় যাচ্ছি বিবিএতে অফিস করে করে ইন্টার্নশিপে, বাসায় যাইতে যাইতেই আমি মাস্টার্সের অ্যাপ্লাই করি। আমার বন্ধু বান্ধব যখন তাদের ইন্টার্নশিপ শেষ করে সার্টিফিকেট নিচ্ছে, তখন আমি আয়ারল্যান্ডে মাস্টার্স করতেছি। মাস্টার্স শেষ করতে করতে আমার বন্ধু বান্ধব যখন ভাবতেছে যে এই যে হাসিন ভাই তখন ফ্যাং ট্যাংয়ের কথা বলেছে, সব আমার অনেক বন্ধু বান্ধব লিঙ্কডিনে ঢুকছে, ফেসবুকে ঢুকছে, গুগলে ঢুকছে, ইত্যাদি ইত্যাদি, তখন আমি অলরেডি ভাবতেছি আমি আয়ারল্যান্ডে কীভাবে সেটেল হবো, বেস্ট পাথটা কি, কীভাবে আমি এজেন্সি এস্টাবলিশ করবো এখানে, যেন এজেন্সি আমাকে এমপ্লয় করতে পারে এবং ওই এমপ্লয়মেন্ট ভিসাতে আমি আয়ারল্যান্ডে সেটেল করতে পারি। 7 বছর আগের কথা এটা। এখন আমরা 130 থেকে 170 ক্লায়েন্ট মাসে রিটেইনার ডিল করি। কন্টেন্ট ভাবে যদি বাদ দিলাম, ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না এই ব্র্যান্ড স্কিম অফ আলাপের মধ্যে। মেইন টেক অ্যাওয়ে আমি বলবো 2টা। একটু চিন্তা করেন লং টার্মে আপনার প্ল্যানটা কি, বিকজ খুবই লাইকলি আপনি যেই অ্যাঙ্গেলে এখন আছেন ওই অ্যাঙ্গেলে আপনার লং টার্মের প্ল্যান অ্যাচিভ হবে না, এবং প্রবলেম আপনি এটাকে ভাবেন নাই যেটা হবে না। এবং সেকেন্ড, সবাই যারা যা করতেছে তার থেকে আপনি 1 বা 2 স্টেপ বা 3 স্টেপ আগানো যায় কিছু একটা করার চেষ্টা করেন, যেটা আপনাকে হেল্প করবে, এবং আপনারা সবাই এটা করতে পারেন, বিকজ আপনারা সবাই 700 টাকা টিকিট কেটে আসছেন এখানে। খুব বেশি গরিব আপনি না, আপনি ঢাকায় থাকেন, আপনার খাবার আছে, আপনার মোবাইল আছে, আপনার ইন্টারনেট আছে, আপনার থেকে অনেক খারাপ অবস্থা থেকে অনেক মানুষ অনেক কিছু করছে, আপনার না পারার আসলে কারণ আছে। আপনার জাস্ট 2টা টিকিট এটাই হবে যে think about long term future এবং try to be at least step ahead of everyone. Thank you. So,